বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এটি বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR। তারা 10 পৃষ্ঠার একটা প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে। সেখানে বলছেন যে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এই সহিংসতায় 650 জন নিহত হয়েছে। লেতাইয়া পোতাইয়া তেনাইয়া পেতাইয়া এইসব কথা বলা যে সকল রাজনীতিবিদের অভ্যাস, সেগুলো মানুষ পছন্দ করে না। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন। দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। আজকে একটা শিরোনাম দেখছিলাম, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এটি বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR। তারা 10 পৃষ্ঠার একটা প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে। সেখানে বলছেন যে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এই সহিংসতায় 650 জন নিহত হয়েছে। মানে তারা যেগুলিকে একেবারে প্রমাণিত। আর আমাদের এই ব্রিগেডিয়ার সাখওয়াত, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন, এখন পার্ট বস্ত্র, তিনি বলে গেছেন যে একটা ভারতীয় পত্রিকায় যে সহস্রাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আসলে যেই ক্ষত এই মাত্র 2 সপ্তাহের, সেই ক্ষত অনেক গভীর। এবং কালকে দেখছেন যে 4 জন মারা গেছে। এবং এখন যেটি পত্রিকার রিপোর্ট হচ্ছে, এই এখনো বিভিন্ন হাসপাতালে 439 জন আছে গুরুতর আহত সংঘর্ষ সংঘাতে। 439 জন গুরুতর আহত। এই গুরুতর আহতরা কি সবাই বেঁচে ফিরবেন? আমার মনে হয় না। তার মানে যে পরিমাণ সহিংসতা হয়েছে, যে পরিমাণ জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা বেঁচে গেছে তারা এখন মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এরকম অনেক মানুষ আরো মারা যাবে। এর শেষ কোথায়? এখানে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর, তারা বলছে যে অবকাঠামো ক্ষতির কারণে নয়, সরকারি ইন্টারনেট বন্ধ করে। অথচ সেই মিথ্যাচার আমরা শুনলাম যে সরকারি ইন্টারনেট বন্ধ করেনি। মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির তাগিদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ নানা সুপারিশ। প্রাথমিক রিপোর্টে এটি তারা বলেছে। তার মানে পুরো পরিস্থিতিটা কোন পর্যায়ে, যে তারা একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে, চূড়ান্ত রিপোর্ট না। এবং এখানে পরিষ্কার যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দায়কার দায়কার দর্শক, ওই সময় কারা এই অতিরিক্ত বল প্রয়োগের জন্য নির্দেশ দিয়েছিল? নির্দেশ তো দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে। সেনাবাহিনী তো মানুষের জীবনকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে আমি বলবো। কেননা 5 তারিখ সোমবার সকালেও শেখ হাসিনা জেদাজেদি করছিল যে তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি বলছিলেন যে সেনাবাহিনীকে যে এটি নিয়ন্ত্রণ করতে। তো নিয়ন্ত্রণ করা মানেটা কি? তার মানে গুলি চালাও, আরো মারো, তারপর আমি ক্ষমতায় থাকবো, তাই তো? সেনাবাহিনী রাজি হয়নি। সেনাবাহিনী শুধু দেশের কোনো পুলিশ বাহিনী না, বাংলাদেশের সেনাবাহিনী একটি আন্তর্জাতিক বাহিনী। তারা একটা পর্যায় পর্যন্ত সহ্য করেছে বেশ, এবং এটা কষ্ট হয়েছে। আমরা তো খবর পেতাম যে শেখ হাসিনার শাসনামলে সেনাবাহিনীকে সে করায়ত্ত করেছে, কিন্তু এই করায়ত্ত করার পরেও যে ভেতরে যে বিক্ষোভ যে বুদবুদ করে জ্বলছিল, সেগুলো আমরা খবর পেতাম। কিন্তু কেউ মুখ খুলতো না, সহ্য করতো। কিন্তু এটা কেউ মানসিক প্রশান্তি নিয়ে সহ্য করতো না। সেনা নিবাসকে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি দিয়ে ভরিয়ে একেবারে মানে এটাকে আর একটা মানে আওয়ামী পাড়া বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। যখন কি ক্ষমতাচ্যুত হয়েছে, সেই সেনা সদস্যরা ছবিগুলো
টান দিয়ে আছাড় দিয়ে দিয়ে ভেঙেছে, সেই দৃশ্য আমরা দেখেছি। জোর করে কোনো কিছু হয় না, জোর করে ভালোবাসা শোক কোনো কিছু আদায় করা যায় না। তার বহিঃপ্রকাশ আমরা 15ই আগস্টে দেখলাম। আমার একটাই প্রশ্ন, কতটা জীবন গেলে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ত? মানে কত জীবনের বিনিময়ে সে ক্ষমতায় থাকতে চায়, আর কতটা জীবন চলে গেলে সে ক্ষমতা ছাড়ত? আমি এই প্রশ্নের উত্তর দর্শক আমি পাই না। সেই কারণে আপনাদের সামনে এই রিপোর্টটা উপস্থাপন করলাম যে একটা মানুষ ক্ষমতায় থাকতে কি পরিমাণ ক্ষত নিয়ে সে থাকতে চায়। তার মানে হচ্ছে সেনাবাহিনী যদি সেদিন গুলি চালাতো, সোমবারে যে পরিমাণ ঢল আমরা দেখলাম, যে উত্তরা থেকে যে পরিমাণ ঢল নামলো, যেখানে সেনাবাহিনী সরে গেল, সেই ঢল যদি সামাল দিতে হতো তাহলে কি পরিমাণ গুলি করতে হতো, হেলিকপ্টার থেকে, নিচ থেকে, উপর থেকে কত মানুষের প্রাণ যেত। ধরেন 1000-2000 যদি মানুষের প্রাণ যেত, তাহলে কি শেখ হাসিনা বলতো আচ্ছা ঠিক আছে থাকি? 10,000 মানুষের প্রাণ গেলে কি তখন বলতো যে না যথেষ্ট হয়েছে, আমি এখন পদত্যাগ করবো? আমি এটার কোনো বুঝি না। অনেকে বলে যে সাইকোপ্যাথ এবং তার মতন নিষ্ঠুর নৃশংস মানে মানুষ খুব কম জন্ম হয়েছে বাংলাদেশে। তার শেষের দিকে দেখতেন না যে তার ওই যে নাকে রুমাল দিয়ে তার যে বিভিন্ন জায়গায় কান্নাকাটির যে দৃশ্যগুলো, এটা কেউ বিশ্বাস করতো না, উপহাস মনে করতো যে এটা একটা মেকি। মানে এতটাই মানুষের একটা অশ্রদ্ধা এবং একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল। এটা বাস্তব, এটা মানতে হবে। তো শেখ হাসিনা বোঝেনি, শেখ হাসিনা বোঝেনি যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না। বহু স্বৈরশাসক চেষ্টা করেছে, পারেনি। আর বাংলাদেশ এটা সম্ভব না। এটা কোটি কোটি মানুষের দেশ। 1 কোটি মানুষই যদি রিভোল্ট করে, থাকা সম্ভব না। কতটা গুলি থাকতে পারে, সাউন্ড গ্রেনেড, মানে বিক্ষোভ দমন করার জন্য, মানুষকে হত্যা করার জন্য, মানে মানে সর্বোচ্চ যে প্রযুক্তি, সর্বোচ্চ যেই যত রকম আগ্নেয়াস্ত্র আছে, সবই কিন্তু শেখ হাসিনা জোগাড় করেছিল। এমনকি ইসরায়েলের দিকেও হাত বাড়িয়েছিল এই সমস্ত নিয়ন্ত্রণের জন্য। হয়নি। মানুষ জেগে উঠলে পৃথিবীর কোথাও কখনোই কেউ শেষ রক্ষা করতে পারে না। আজকে সেটাই হয়েছে। এখন শেখ হাসিনার এই 15 বছরের শাসন, দুঃশাসন, এই ক্ষত অনেক দিন বয়ে বেড়াতে হবে। বহুদিন পর্যন্ত মানুষ জানতে থাকবে যে তার শাসন আমলে কি কি হয়েছিল, কত রকম শোষণ, নির্যাতন, লুট পাটের এই কাহিনীগুলি দর্শক আপনারা জানতে পারবেন। অনেক দিন এগুলি চাপা ছিল, এখন আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লেতাইয়া পোতাইয়া তেনাইয়া পেতাইয়া এইসব কথা বলা যে সকল রাজনীতিবিদদের অভ্যাস, সেগুলো মানুষ পছন্দ করে না। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জিহুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে। আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন, তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত যদি চায় তাহলে 7 সিস্টার হুমকিতে পড়বে। স্ট্রেইট কাট কথা। আর আজকে এসে বলছে আরেকটা কথা। বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার, প্রোপাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত। অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে, সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালাই দিচ্ছে। তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে। কোনটা? আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এই দুইজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুগুলা, সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা
সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের ভেতরে বসবাস করা হিন্দুদের মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে। সেজন্য তিনি বলছেন, ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, আমরা ভিসা দিব। বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর দেওয়া বিবৃতি হলো, ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি, আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেরি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকালকে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন। তিনি 2006 সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন, আর প্রফেসর ইউনূসের যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন, তখনই ডক্টর ইউনূস বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব, মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন, অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে। এই কথাটা ক্ষমতার চেয়ারে বসে ভারতকে মুখের উপরে এইভাবে বলার মতন সৎসাহস খুবই কমই ছিল অতীতের সরকারগুলোর। কারণ সবাই মনে করে ভারতের সাথে লিয়াজু মেনটেন করা দরকার। প্রফেসর ইউনূস নির্দিষ্ট একটা সময় আসলেই থাকা দরকার, অনেক কিছু হবে। কারণ তিনি ভারতের জন্য এই মুহূর্তে হুমকি স্বরূপ না। ভারত বিএনপি এবং জামাতকে নেগেটিভ মনে করলেও ডক্টর ইউনূসকে কিন্তু মনে করছে না। কারণ কি, এখানে অনেক ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু। তো ডক্টর ইউনূসকে ধন্যবাদ। এভাবেই আমাদের বন্ধুত্বর জায়গায় বন্ধুত্ব থাকবে, কিন্তু দেশ নিয়ে কথা বললে, বাংলাদেশ নিয়ে কথা বললে তো শক্তভাবেই কিন্তু জবাব দেওয়ার ইস্যুটা আছে। ইভেন ভারতের যে মন্ত্রী সন্ত্রী আছে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকেও বাংলাদেশ ইস্যুতে বুঝে শুনে জেনে শুনে যে কোনো মন্তব্য করার অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনূস। ধন্যবাদ, ভালো থাকবেন।